31 ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গণজমায়েতের ডাক দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মূল হোতাদের বিচার, আশাবাদ আইন উপদেষ্টার। গুরুত্ব পাচ্ছে সংস্কার এবং নির্বাচনও। সামনে বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। দীর্ঘদিন থাকতে পারে না অনির্বাচিত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। 3 দিনেও সচিবালয়ের আগুনের রহস্য উন্মোচন না হওয়ার ব্যাখ্যা চান নেতারা। আলেম ওলামাদের উপর বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ, খেলাফত মজলিসের অধিবেশনে জামায়াতের আমির। ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বান। আসছে 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানানো হয়েছে সেদিন বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে। কি থাকবে সেই ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে আসনাদ আব্দুল্লাহ বলছেন এটা মুজিববাদের কবরের ঘোষণা। ছাত্রনেতাদের সাথে এ নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার, লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরদিন আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই একদিনই প্রাণ যায় অন্তত 135 জনের। 6 আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়। 5 আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। দেশ ছেড়ে যান শেখ হাসিনা, পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা। শেষ হয় একদম বন্ধকর অবস্থার। সীমিত ইন্টারনেটের মধ্যেই 3 আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা। আজ সন্ধ্যা থেকে আবারও একযোগে একই বার্তা, অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর। সময় বিকেল 3টা, হয় এবার না হয় নেভার। কি বোঝাতে চান ছাত্র নেতারা? বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন ঘোষণা এসেছিল। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র নেতাদের সঙ্গে আমার কথা হলো, তারা বলছেন, যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন, 3 আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে, এমনই কিছু একটা হতে যাচ্ছে 31 ডিসেম্বর। কি থাকবে সে ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলছেন এটা মুজিববাদের কবরের ঘোষণা। পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি। ব্যাখ্যা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আগামী 16 ডিসেম্বরের আগেই শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার করা হবে। সেই আনন্দ নিয়েই বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন গণহত্যার নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীরা বিচারের আওতায় আসবে। সারা দেশের অভিযোগ নিয়ে কাজ করবেন না তারা। গুম, গণহত্যার বিচার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে তারা এসব বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিচার নিয়ে গড়িমসি করার অভিযোগ করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 4 ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে, বিডিআর ও হেফাজতের হত্যাকাণ্ডের পাশাপাশি গুম খুনের ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের 15 বছরে। গুম খুন থেকে গণহত্যার বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে ভুক্তভোগীরা এর নির্মমতার কথা তুলে ধরেন। দফায় দফায় পিটানো হয়েছে,
হাত পা বেঁধে আমার পায়ের নিচে মিনিমাম 200 থেকে 300 লাঠির পিটান আছে শুধুমাত্র পায়ের নিচে। ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল সাভারে, তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে এই ঘুমের যাত্রাটা শুরু হলো। গত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এরও বেশি 24 পর্যন্ত 2009 থেকে। আর গুম যেই কমিশন গঠন করা হয়েছে তাদের আবেদনের সংখ্যা এখন পর্যন্ত 1600-এর বেশি হয়েছে এবং সংখ্যাটা আসলে নির্দিষ্ট না, তারও অনেক বেশি। সংলাপে গণহত্যার বিচার দ্রুত করার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তোলেন দায়ী অনেকে কিভাবে পালিয়ে গেল। সবার আগে এই গুম খুন গণহত্যার বিচার করতে হবে, সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। 141 ডেজ অতিবাহিত হলো, এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে, ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছেড়ে ফেললেন। আমাদের এখানে একেবারে মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। গণহত্যার বিচারে সারা দেশের অভিযোগ আমলে নেবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি, স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি। আমাদের মধ্যে কোনো লোক নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না। গণহত্যার বিচারে কোনো গড়িমসি করছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। গণহত্যার বিচার শেষ করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন আইন উপদেষ্টা। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখার কোনো বৈধতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের, এই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না। আর দলের অন্যান্য নেতারা বলেন, অনির্বাচিত সরকার বলেই দেশে এত সমস্যা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর থেকেই নির্বাচনের রোডম্যাপের দাবি করে আসছে বিএনপি। তবে সংস্কারই আগে শেষ করতে চায় সরকার, তাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই সরকারের। ভোটারের বয়স 17 বছর করতে প্রধান উপদেষ্টার পরামর্শেরও সমালোচনা করেন তিনি। প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের দ্বারা চলতে থাকবে, সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুও দ্রুত নির্বাচনের দাবি জানান। ইলেকশন দিয়ে পার্লামেন্টে আসুক, ওই রিপোর্ট আলোচনা হবে, পার্লামেন্ট ডিসাইড করবে রিফর্ম কি হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে করবে। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই। প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারকে তাদের সহযোগীরাই ব্যর্থ করার চেষ্টা করছে। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। সকল ষড়যন্ত্রের যদি বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন।
3 দিন পার হওয়ার পরও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ উদ্ঘাটন না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি। নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে তারাই কথা বলেন। নেতারা বলেন, জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা তা ধরে রাখার দায়িত্ব সবার। খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নেতাকর্মীদের ভিড়। অধিবেশনের উদ্বোধন করেন দলের উপদেষ্টা মাওলানা ইসহাক। বিগত 16 বছর যাবৎ যারা গুম, খুন, লুটপাট, মামলা হামলা আর নির্বাচনের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। অধিবেশনে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কীরকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। অধিবেশনে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা বলেন, ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। যদি অনৈক্য হয় তাহলে ভারতীয় আগ্রাসনের শঙ্কাও রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না হয়। হাসিনা চলে গেছে, সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের খাদ্যে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। আগামীতে জাতীয় সরকার গঠনের কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভোটের আনুপাতিক হারে নির্বাচনের কথাও বলেন কেউ কেউ। এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংস্কার এখন না হলে আর কখনোই করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দোষারোপ না করে সহযোগিতার হাত বাড়ান। কেউ একা শক্তিশালী নয়। রাজধানীর কেআইবিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির সংলাপ যোগ দেন সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও তরুণরা। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন তরুণ রাজনৈতিক ও সংগঠকরা। শুধুমাত্র নির্বাচন প্রশ্ন ঐক্য না, বাংলাদেশের প্রশ্ন ঐক্য দরকার। তাহলে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেরামত করতে হবে। এটা তো একটা লং টাইম প্রসেসের ব্যাপার। গণভোট ও গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা ওঠে আলোচনায়। রাষ্ট্রধর্ম নিয়েও পক্ষে বিপক্ষে মত আসে সংলাপে। বলেন, বরাবরই রাষ্ট্রধর্ম কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহৃত হয়েছে। সকলের ধর্মকর্ম পালন করবে। মদিনা রাষ্ট্রে তো অন্য ধর্মের প্রতি ধর্ম পালনে কেউ বাধা দেয় নাই, বরং তারা আরও সেখানে নিরাপদে ছিল। আজকে আমাদের সংবিধানে গলতটা কোথায় এটা বুঝতে হবে। ধর্ম হিসাবে ইসলামকে যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে ধর্মের কোনো লাভ হয় নাই, ইসলামের কোনো লাভ হয় নাই, বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামের নামে এই রাষ্ট্র অনেক অন্যায় করেছে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এখন সংস্কার করা না গেলে কখনোই করা যাবে না। সেটা হলে 2000 মানুষের প্রাণের সাথে প্রতারণা করা হবে। আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি। মনে করি উই নিড ইয়াং ব্লাড ফ্লোয়িং থ্রু আওয়ার পলিটিক্স। যারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে এনকারেজ করেন।
They are not your rival. এই সরকারের হাত ধরে ব্যাপক সংস্কারের বিপক্ষে নিজের অবস্থানের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু। পরে আলোচনা হয় দেশের পররাষ্ট্রনীতি ও ভৌগোলিক অবস্থান নিয়ে। বক্তারা বলেন, পররাষ্ট্রনীতিতে সরকার ও বিরোধী দলের কখনো ঐক্যমত না হওয়া দুঃখজনক। গোষ্ঠীর প্রভাব খুব বেশি, ব্যবসায়ীরা, বিভিন্ন গ্রুপ যারা আছে, ইন্টারেস্ট গ্রুপ, তারা কিন্তু এই ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্স করে ফেলে। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশের নাই। আমাদের যাদেরকে এম্পাওয়ার করার দরকার, আমি নাম বলছি না, তাদেরকে এম্পাওয়ার করতে হবে আপনাকে। এবং বাংলাদেশ আর্মি শুড বি রেডি ফর 21st সেঞ্চুরি ব্যাটলফিল্ড। বলা হয় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা শুনে আসছি, এটা আমার শৈশব থেকেই শুনছি, আপনারা তো বটেই। আমি এখন 70 বছর বয়স, তো আমি বাস্তবে দেখেছি এর উল্টোটা। বিদেশি গোয়েন্দাদের পরামর্শে বাংলাদেশের কাউকে আর যেন গুম করা না হয় তেমন শক্ত অবস্থানের তাগিদ দেন বক্তারা। তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন অভিনেত্রী জয়া আহসান। সম্মানিত হয়েছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। ATV CJFB পারফরম্যান্স অ্যাওয়ার্ডের 23তম আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে। এছাড়া জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় যমুনা টেলিভিশনের CEO এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে। রাজধানীর একটি হোটেলে ETV CJFB পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2024-এর আয়োজন। 23তম এই আসরে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ দেশের খ্যাতনামা শিল্পী সহ মিডিয়া ব্যক্তিত্বরা। এবারের আসরে চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। অসম্ভব কৃতজ্ঞতা জানাই CJFB এবং 21 টেলিভিশনকে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি। আমাদের শিল্পী সমাজকে মূল্যায়ন করতে হবে। এখানে বাংলাদেশের শিল্পীদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বরেণ্য সাংবাদিক শফিক রহমানের হাতে। এ সময় এমন আয়োজনে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা জানান ছাত্র জনতার প্রতি, যারা জীবন দিয়ে গেছেন জুলাই বিপ্লবে। আপনারা সর্বাত্মক গুণে সমন্বিত হওয়ার চেষ্টা করুন এবং ETV আশা করি যারা বয়স 30-এর কম তাদেরকে বিশেষ করে সুযোগ দেবেন, কেন তাদের এই আন্দোলনের ফলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, শিল্পী ও কলাকৌশলীদের মেলবন্ধন তৈরি করে এমন আয়োজন। কারণ আমি জানতাম না যে আজকে শফিক ভাই এখানে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন। আমি আসার পরে জানলাম যে পুরস্কারটা আমার হাত দিয়ে ওনার কাছে যাবে। এটা অনেকটা হচ্ছে লাইফ কামস ইন এ ফুল সার্কেল। পরে 2023 সালে সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় দেশসেরা তারকাদের হাতে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছেন গোয়েন্দারা। তদন্ত কমিটিও দিনভর কাজ করেছেন। সচিবালয়ে পাসধারী সাংবাদিক, কর্মজীবী কাউকে ঢুকতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ী পাসের জন্য যে আবেদনের কথা বলেছিল সেটার কার্যক্রমও শুরু হয়নি।
বুধবার আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা ৫ মন্ত্রণালয়ের দপ্তর। শুক্রবার জানানো হয় সচিবালয়ে সরকারি চাকরিজীবী, ডিজিটাল কার্ডধারী বাদে অন্য কোনো পেশাজীবী ও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। শনিবার বন্ধের দিনেও অনেক পেশাজীবী সচিবালয়ে যারা কাজ করেন তারা ঢুকতে পারেননি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহ প্রশাসনের সংবাদ সংগ্রহের কাজে যেতে চান সাংবাদিকরা। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করায় তারাও প্রবেশ করতে পারেননি। আমি ৪ নম্বর বিল্ডিংয়ে কাজ করি, ঠিক আছে। এখানে কাজের জন্য ডাকছে, তো কাজ করতে হবে ইমার্জেন্সি, এই জন্য ওনারা বলতেছে লিস্ট নাই, পরে ঢুকতে হবে, এই জন্য বললো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্টিনে চাকরি করি, যে এখন যে কার্ডগুলো করছে কার্ডে অনেক ঢুকতে দেয় না, নতুন করে আবার কার্ড করতে হবে। সচিবালয়ের গেটে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুমোদিত নির্দিষ্ট ব্যক্তিদেরকেই কেবল প্রবেশ করতে দেয়া হয়েছে। ওনারা যেটা করবে আমরা শুধু জাস্ট জনগণকে এটা জানাবো, আমাদের কাজ এটুকুই। এখন এটাও যেহেতু বাদ দিয়ে দিছে, এটার আমরা আর কি করতে পারি, এটা কর্তৃপক্ষ হয়তো বিবেচনা করবেন। এভাবে অ্যাক্সেস তো যদি এভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত, এটা একটা অশুভ সংকেত। সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে সিআইডি, সিসিটিসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা। সচিবালয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তবে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যমকে। যাদের স্থায়ী পাস আছে, ডিজিটাল কার্ড আছে, তারাই একমাত্র ঢুকবে, অর্থাৎ স্টাফের বাইরে কেউ ঢুকতে পারবে না। যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নেই, তারা ঢুকতে পারবে না। সাংবাদিকদের ক্ষেত্রেও একই অবস্থা। সাংবাদিক তো আর এখানে স্টাফ না, কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে সাংবাদিক অ্যালাউ হবে না। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অস্থায়ী পাস দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপিকে সেল খুলতে বলেছিল। তার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে নিজ এলাকায় শায়িত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। মধ্যরাতে তার দেহাবশেষ পুলিশ এবং স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন মামলার তদারকি কর্মকর্তা এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী, হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী সহ তার স্বজনরা। হারিস চৌধুরীর মেয়ে বলেন, 15 বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যথাযোগ্য মর্যাদায় প্রিয় কানাইঘাটে হারিস চৌধুরীকে দাফন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্রও তার মর্যাদাটুকু নিশ্চিত করেছে। 2021 সালে 3 সেপ্টেম্বর মারা যান হারিস চৌধুরী। পরে তাকে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়িন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয়। মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর কিনা তা নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে গত 16 অক্টোবর তার মরদেহ উত্তোলন করা হয়েছিল। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। জুডিশিয়াল কু করার চেষ্টার পরিপ্রেক্ষিতে আইন হওয়ার আগেই অন্তর্বর্তী সরকার 23 জন বিচারক নিয়োগ দিয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে কিছু ভুল ত্রুটি আছে বলে স্বীকার করেন তিনি। সাবেক বিচারপতি মিফতাহ জামান বলেন, এই বিচারকদের অনেককেই তিনি মামলা পরিচালনা করতে দেখেননি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী এবং আইনের শিক্ষকেরা বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইন তৈরি করতে হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভা। এখানে মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবী, আইনের শিক্ষকরা। তাদের মতামতে উঠে আসে বিচারকদের বয়স, দক্ষতা এবং যোগ্যতার বিষয়। সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে আপনারা রেখেছেন, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি, ওনাকেও যদি এই কমিটিতে সদস্য রাখেন তাহলে হয়তো কমিটিটা আরো একটু সমৃদ্ধ হবে। বেশ কয়েক জায়গায় স্থায়ী বিচারপতি শব্দটা ব্যবহার করা হয়েছে। দিস ইজ কমপ্লিটলি নিউ ইন দি কনস্টিটিউশন এন্ড লিগ্যাল জুরিসপ্রুডেন্স। স্থায়ী শব্দটা পরিহার করার চেষ্টা করতে হবে। 10 বছর তো আছে কনস্টিটিউশনে, কিন্তু এই 10 বছরটা ইউটিলাইজ হলো কিনা তার জন্য একটাই মাত্র টেস্ট,
তো সে 10টা জাজমেন্ট, সে 10টা কেস পুরো হিয়ারিং করেছে। এই গোপনে গোপনে জজ নিয়োগের সিস্টেম বাদ। কমিটির সবাই যদি কারো নাম প্রস্তাব এসে থাকে, এই প্রস্তাবিত নামগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত পাবলিক ডোমেনে দেওয়া উচিত মানুষের মন্তব্য চাওয়ার জন্য। শুধু বার থেকেই নয়, জুডিশিয়ারি থেকেও নিয়োগের বিষয়ে মত দেন অনেকে। তবে তা কত শতাংশ তা নিয়ে এসেছে নানা মত। বক্তারা বলেন, শুধু বয়স নয়, বিচারকের মাপকাঠি হোক সততা এবং যোগ্যতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা থাকতে হবে এবং সেটা সবার কাছে ভিজিবল থাকতে হবে। আবেদন করা হবে এবং বিচারপতি হিসেবে আবেদন করবেন। আমি এটার বিরোধিতা করি, এটা কেউ করবেন না। উনি ওনার পছন্দ মতো আগে যেভাবে রিকমেন্ড করতেন প্রেসিডেন্টের কাছে, এরকমই থাকা উচিত। বার থেকে যারা এক্সপিরিয়েন্স লইয়া তাদের নিতে হবে, 10 বছর হলেই হবে না। আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, এজ লিমিট 45 ইয়ার্স। আমার মনে হয় এই কথাটা অযৌক্তিক না, এটা যুক্তিসঙ্গত। বিচারক নিয়োগের আলোচনার পরিপ্রেক্ষিতেই উঠে আসে সম্প্রতি নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগে 23 বিচারকের বিষয়ও। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন, আমি আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে, বাট আমরা কনসাল্ট করেছি, আমরা চিফ জাস্টিসকে প্রত্যেকটা জিনিস কনসাল্ট করে আমরা সবাই মিলেই করেছি। আমরা ওখানে যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে করেছে। আমাদের অন্তত 3 জন উপদেষ্টা ইনভলভ ছিলেন, অ্যাটর্নি জেনারেল ইনভলভ ছিলেন, আমাদের চিফ জাস্টিসের অফিস ইনভলভ ছিলেন। আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের তখন সময় ছিল না। আইন উপদেষ্টা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পূর্বের 90% বিচারক বিচার কার্যে অনাচার করেছে। আমরা যদি 30-40 জন জাজ দিয়ে যেতে পারি, ওনারা অন্তত 30-40 বছর, 20-30 বছর তো দেশকে সার্ভ করবেন। যেটাই হোক না কেন, সেটা এখনকার থেকে একটু ভালো, যদি একটু ভালো হয় তাহলে বেড়ে দিন। বিগত বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের 72 ঘন্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইজিপি ও ডিএমপি কমিশনার। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ডিএমপি কমিশনার। তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো। ডিএমপি কমিশনার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সামাজিক অনুষ্ঠানে পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা লাগে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে। সম্প্রতি চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে, তবে সময় লাগবে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। সচিবালয়ের আগুনে ঘটনা তদন্ত চলছে, এখন বলার মতো তথ্য নেই বলে জানিয়েছেন আইজিপি। আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবারে ক্ষুব্ধ জনতা ডিম হামলা সহ গণধোলাইয়ের শিকার হলেন খুলনার এক ছাত্রলীগ নেতা। ছাত্র জনতার উপর হামলা সহ হত্যা মামলার আসামি রণবীর বারুই সজল। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রণবীর বারুই সজল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর সহসভাপতি। দুপুরে কড়া নিরাপত্তায় আনা হয় আদালতে। সেখানে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি।
এ সময় সজলের উদ্দেশ্যে নানা ধরনের স্লোগান দেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে চলে ডিম নিক্ষেপ, সাথে গণধোলাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তোলা হয় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে ছাত্র জনতার ওপর হামলা, সাথে হত্যা, নাশকতা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি সজল। ওখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল এবং তারা ওইটাকে নিশ্চিত করার জন্য বা তাকে সিকিউর করে কোর্টে উপস্থাপনের জন্য তারা ওখানে মোতায়েন ছিল এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই তাদের এটা করার কথা ছিল এবং করেছে। গেল 5 আগস্ট থেকে পলাতক ছিলেন সজল। শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় এবার বেপারি পরিবহনের মালিক ডব্লিউ সরকারকেও গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার রাত 12:30 তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আকম আক্তারুজ্জামান বসু মিয়া এটা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 6 জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। আর প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় এড়াতে পারে না বাসের মালিক, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে বেপারি পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তবে পালিয়ে যায় ড্রাইভার। পরে ড্রাইভার নুরুদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই গাইডলাইনে কোনো সুযোগ না থাকায় ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খাত সংশ্লিষ্টদের অভিমত, সরকারের এমন সিদ্ধান্তে ভারতের 7 রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া গুগল, ফেসবুক সহ বৈশ্বিক টেক জায়ান্টরা এখন বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনো ইস্যু নেই, কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই। যে কোনো জায়গা থেকে, বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে, এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেইখান থেকে আমরা রিসেল করা এইটুকু পর্যন্ত পারমিটেড। বাট যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই, এরকম একটা প্রস্তাব এসেছিল, আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে, তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল। বাট যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই, ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের 7 রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে, এমন অভিমত তাদের। গুগল, ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে, সেখানে পিএনআই ব্যান্ডউইথ আমরা নিয়ে আসতেছি, আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা। ঠিক তারাও আমাদের কাছ থেকে, ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইনপুট করুক। সেখানে কিন্তু ট্রানজিট, সেটা আমি পক্ষপাতী না, কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না। গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির। এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার 2-1টা লাইসেন্সিকে, যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটেটিং না। আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব, এটা তো আমরা রিজিওনাল কোঅপারেশনের কথা বলি, এটা হতেই পারে, বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে। সো বিজনেস যদি সাস্টেন করে, রেসিপ্রোকাল হয়, সেটা আমরা করতে পারি। আর অন্যান্য কোনো কারণ যদি হয়, সেটা সরকারের যদি বলে আমাদেরকে, সেটা সরকার সেভাবে করে করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের বিপদে সাহায্যের পরিবর্তে দূতাবাসের যে কর্মকর্তারা শত্রুর মতো আচরণ করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ফেরত প্রবাসীদের মধ্যে আর্থিক অনুদানে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, সাজাপ্রাপ্ত হয়ে দেশে ফেরত প্রবাসীদের পুনর্বাসনের পাশাপাশি বোয়েসেলের মাধ্যমে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ ঘটনায় গ্রেপ্তার হন তারা। বিভিন্ন মেয়াদে সাজাও দেয় দেশটির সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে গ্রেপ্তারকৃত প্রবাসীদের ক্ষমা করে দেশে ফেরত পাঠায় দুবাই সরকার। এমন 186 জনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। দীর্ঘদিনেও দুবাই ফেরত এসব প্রবাসীদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখান থেকে লিস্টের মাধ্যমে এম্বাসির মাধ্যমে আমাদের অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছিল। আমাদের নুয়ান্টিটা যেন অতি দ্রুত এমআরএফ থেকে তুলে নেওয়া হয় আর এটা সরকার যেন কূটনীতির মাধ্যমে যেন ব্যবস্থা করা হয়। বিনা সুদে আমাদেরকে লোন দেওয়া হোক, সেই লোন দিয়ে আমরা যেন আমাদের দেশে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। আমাদের জীবনে কিছু নাই, আজকে আমার পকেটে টাকা নাই, আজকে আমার পকেটে কিচ্ছু নাই, আমার জীবন শেষ। ডক্টর আসিফ নজরুল বলেন, দুবাই প্রবাসীদের আবারও বিদেশে পাঠাতে ডাটাবেস তৈরি হচ্ছে। এছাড়া পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠায়, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। প্রবাসীদের বিপদের সময়ে দূতাবাসের কর্মকর্তারা সাহায্যের পরিবর্তে শত্রুতা করায় তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। দূতাবাসের অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রবাসীদের সাথে রোববার আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বার্ষিক বনভোজন এবং মিলন মেলা আয়োজন করেছে মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটি। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় তামান্না ফ্যামিলি পার্কে করা হয় এই আয়োজন। এতে অংশ নেন সোসাইটির সদস্য, তাদের পরিবারবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। মজার মজার রাইডে চড়ে এবং ছড়া, কবিতা, গান পরিবেশন করে শিশুরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য যমুনা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের প্রশংসা করেন ব্যবসায়ীরা। শুরুতেই মঞ্চ দখলে নেয় শিশুরা। কচি কণ্ঠে কোরআন তেলাওয়াত, ছড়া, কবিতা আর গান গেয়ে রাঙিয়ে তোলে ছোট্ট সোনামণিরা। যদিও ছোটদের অনেকেই তখন ব্যস্ত মজার সব রাইডে চড়া নিয়ে। গোটা পার্ক জুড়ে তাদের অবাধ বিচরণ আর বাঁধ ভাঙা খুশি। মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির নবম বার্ষিক বনভোজন ও মিলন মেলায় এমন করেই উপভোগ করে ছোটরা। এইখানে এসে অনেক ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। আমার তাদের এতটা সময় হয়ে ওঠে না, কিন্তু এই যে অনুষ্ঠানে এসে সবাই মিলে যে আনন্দটা করলাম। রাইডে উঠেছি, অনেক কিছু করেছি, এনজয় করেছি, খাবার খেয়েছি, মামুনিদের সাথে মজা করেছি। সবাই একসাথে একই জায়গায় আসলে আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা বাড়ে। আই এম ভেরি থ্যাঙ্কফুল and I want to thank Mirpur Electrical Businessman Society. ব্যবসায়ীদের মিলন মেলা হলেও এতে অংশ নেয় তাদের পরিবার পরিজন। শহুরে ব্যস্ত জীবনে একটি দিনের জন্য অবসর উপভোগ করলেন সবাই। এই আয়োজনটা করাতে আসলে ফ্যামিলি নিয়েও একটা আউটিং হয়ে যাচ্ছে, ইভেন কাজের কাজটাও হয়ে যাচ্ছে। আমরা এবং আমাদের বাচ্চা ওদেরকে সবাইকে নিয়ে আমরা খুবই সুন্দরভাবে করতে পারছি। যারা ব্যবসা করে একসাথে, তারা একসাথে থাকে, তারাও মানে আমাদের প্রতিবেশী হিসাবে আর কি। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে তারা এই অনুষ্ঠানটা করেছে, আমরা অত্যন্ত আনন্দিত। সব জিনিসই বেশি ভালো লাগছে, খাবার দাবারটাও মজা হয়েছে, খুব ভালো হয়েছে। এই তো ঘোরাঘুরি করলাম, একটু সবার সাথে টাইম স্পেন্ড করলাম। এটা বছরে একদিন একটা আনন্দ। আজকে এটা আনন্দ উৎসব মিরপুর ইলেকট্রিক্যাল জোন থেকে যেটা করেছে অত্যন্ত সুন্দর, সফল। বাৎসরিক এই আয়োজনে আলাপচারিতায় নানা পরিকল্পনা আদান প্রদান করেন ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। এতে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হয়ে ওঠে বলে তাদের বিশ্বাস। বড় বড় কোম্পানি যারা আসে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের সবসময় পরিচয় হয় না, এই মিলন মেলা আসলে পরিচয় হয়। বাৎসরিক একটা মিলন মেলার মাধ্যমে আমরা সবাই ক্লান্তি দূর হয়, একসাথে হয়। বিজনেসটা যেন উইন উইন সিচুয়েশনে হয়, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে ভবিষ্যতের পরিকল্পনা করব। দুই পক্ষের স্বার্থকে যাতে আরো সুন্দরভাবে সবাই আনন্দ উল্লাস করতে পারি, বছরে একবার মিলিত হইতে পারি। বিভিন্ন কোম্পানির যারা প্রতিনিধি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের সাথে কিছু বিষয়ে
মত বিনিময় হয়। আনুষ্ঠানিক সভায় অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নেন যমুনা গ্রুপের কর্মকর্তারাও। বিশেষ সহযোগিতার জন্য যমুনা গ্রুপের প্রতি ধন্যবাদ প্রকাশের পাশাপাশি যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের ভূয়সী প্রশংসা করেন মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সদস্যরা। সবচেয়ে বেশি আমাদেরকে অনুদান দিয়েছে যমুনা গ্রুপ। যমুনা কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা ভালোভাবে পার্টিসিপেট ওদেরকে করার জন্য। প্রত্যেক বছরে ওনাদের বড় একটা পার্টিসিপেট থাকে, এই জন্য যমুনা ফ্যান কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উদযাপন করার জন্য, এই সংগঠনের এই প্রোগ্রাম উদযাপন করার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার তার সম্পূর্ণটুকুই করেছে। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে রোজালিন ম্যাডামের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বছরের একটি দিন এমন আয়োজনে খুশি সোসাইটির সদস্য ও তাদের পরিবারবর্গ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। লেবাননে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। মহান বিজয় দিবস এবং বিএনপি জালা জলদ্বীপ শাখার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ঘোষণা করা হয় 41 সদস্য বিশিষ্ট কমিটির নবনির্বাচিত নেতাবৃন্দের নাম ঘোষণা করেন লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম। সংগঠনের নবনির্বাচিত সভাপতি লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে সভাপতিত্ব অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তুষার আহমেদ ও নুরুজ্জামান সরকার। সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সভাপতি জাকির হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আনোয়ার হোসেন আকন, আব্দুল হান্নান সহ আরও অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লেবানন বিএনপির সদস্যরা। খ্রিস্টপ্রধান দেশ দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে পুরো দেশ জুড়ে করা হয়েছে আলোকসজ্জা। নানান রঙের বাতির ঝলকানি নজর কেড়েছে অনেকের। দিনের আলোতে বিভিন্ন গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। দক্ষিণ আফ্রিকার বড়দিন পালনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী নুরুল আলম। নামি দামি শপিং মল কিংবা বিনোদন কেন্দ্র, বড়দিন উপলক্ষে সব স্থাপনাতে জ্বলছে রং বেরঙের বাতি। ইউরোপের কোনো দেশ নয়, এই চিত্র দক্ষিণ আফ্রিকার। বড়দিন উপলক্ষে জোহানেসবার্গের মেলরোজ সিটি সেজেছে বর্ণিল সাজে। হরেক রকমের আলোকসজ্জা নজর কেড়েছে পথচারীদের, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। বড়দিনের এই আনন্দে ভাগ বসিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। অনেক ভালো লাগছে। প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা রইল। হ্যাঁ, আমরা অনেক এনজয় করতেছি আজকে মেরি ক্রিসমাস উপলক্ষে। আমরা সবাই বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসলাম। ক্রিসমাস উপলক্ষে এখানে অনেক আলোকসজ্জা করা হলো আজকে, অনেক লোকজনের উপস্থিতি। তো আমিও সবার মতো আনন্দিত, অনেক ভালো লাগলো। শুধু আলোকসজ্জাই নয়, জোহানেসবার্গের রাস্তায় দেখা মেলে নাচ গানেরও। সুরের সেই ধ্বনিতে তাল মেলান পথচারীরা। অনেকে আবার ক্যামেরাবন্দি করেন আনন্দঘন সে মুহূর্ত। আমাদের পাশাপাশি আরো অন্যান্য দেশের নাগরিকও, বিশেষ করে সাউথ আফ্রিকান, অনেক 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 সাউথ আফ্রিকান সমবেত হয়েছে মেরি ক্রিসমাসকে উপলক্ষে। পৃথিবীর শান্তি কামনায় দিনটিতে গির্জে গিয়ে বিশেষ প্রার্থনা জানান খ্রিস্ট ধর্মানুসারীরা। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এটি একটি নতুন করে ভাবনার বিষয়। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া এতে প্রভাবিত হবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা, সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে, হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। সামাজিক মাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ক্ষমতা গ্রহণের পর টিকটক ইস্যুতে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য তাকে সময় দেওয়া উচিত। চলমান আইনের অধীনে আগামী 19শে জানুয়ারির মধ্যে চীনা মালিকানাধীন টিকটক মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে, আর তা না হলে দেশটিতে বন্ধ করে দেওয়া হবে অ্যাপটি। ট্রাম্পের অনুরোধের পর এই বিষয়ে 10 জানুয়ারি সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।